একটি ছবি, একটি ভিডিও আর একটি ক্লিক, মুহূর্তের মধ্যেই ব্যক্তিগত কোনো দৃশ্য ছড়িয়ে পড়তে পারে শত শত এমনকি হাজারো মানুষের হাতে। স্মার্টফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের জীবনকে করেছে সহজ, কিন্তু এই প্রযুক্তি কি এখন ব্যক্তিগত গোপনীয়তার সবচেয়ে বড় হুমকি? কারো অনুমতি ছাড়া ছবি তোলা, গোপনে ভিডিও ধারণ করা, ব্যক্তিগত মুহূর্ত ক্যামেরাবন্দি করা, তারপর সেটি অন্যের কাছে পাঠানো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া। বাংলাদেশে এমন অভিযোগ নতুন নয়। সাম্প্রতিক সময়েও পরিচিত ও প্রভাবশালী ব্যক্তিদের পরিবারের সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় ভুক্তভোগী হওয়ার অভিযোগ উঠেছে। কখনো ভিডিও ঘিরে তৈরি হয়েছে বিতর্ক, কখনো ব্যক্তিগত ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আবার কখনো কোনো ভিডিওকে কেন্দ্র করে উঠেছে অপরাধ, দুর্নীতি কিংবা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ। কিন্তু এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, কারো অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ করলেই কি সেটি অপরাধ, নাকি কোনো অপরাধের প্রমাণ কিংবা জনস্বার্থে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশের ক্ষেত্রে আইনের অবস্থান ভিন্ন? এই সীমারেখা কোথায়? আইনজীবীদের ভাষ্য, অভিযোগের ধরন অনুযায়ী অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ করা, সংরক্ষণ কিংবা প্রচারের ঘটনায় একাধিক আইনে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে। বিশেষ করে কারো ব্যক্তিগত বা অন্তরঙ্গ মুহূর্তের ছবি কিংবা ভিডিও অনুমতি ছাড়া ছড়িয়ে দেওয়া হলে তা গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। অভিযোগের ধরন অনুযায়ী প্রযোজ্য হতে পারে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, সাইবার সংক্রান্ত আইন, দণ্ডবিধি কিংবা নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিভিন্ন বিধান। অর্থাৎ একটি ছবি শুধু ছবি নয়, একটি ভিডিও শুধু ভিডিও নয়, এর পেছনে থাকতে পারে ফৌজদারি দায়। অনেকেই মনে করেন ভিডিওটি নিজে ধারণ করেননি, শুধু পেয়েছেন, তাই দায় নেই। কিন্তু আইনজীবীরা বলছেন বিষয়টি এত সরল নয়। ব্যক্তিগত বা আপত্তিকর ছবি, ভিডিও অন্যের কাছে পাঠানো, সংরক্ষণ করা কিংবা ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আইনি দায় তৈরি হতে পারে। অর্থাৎ আমি শুধু ফরওয়ার্ড করেছি, এটি সবসময় দায় মুক্তির কারণ নয়। একবার কোনো ব্যক্তিগত ছবি বা ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে সেটি থামানো অনেক সময় কঠিন। একজন ভুক্তভোগীর জন্য এর প্রভাব শুধু অনলাইনেই সীমাবদ্ধ থাকে না। পারিবারিক চাপ, সামাজিক হয়রানি, মানসিক বিপর্যয়, এমনকি কর্মক্ষেত্রেও তৈরি হতে পারে নানা সমস্যা। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, একবার ছড়িয়ে পড়া কন্টেন্টের নিয়ন্ত্রণ অনেক সময় ভুক্তভোগীর হাতেই থাকে না। তবে গল্পের আরো একটি দিক রয়েছে। কখনো গোপনে ধারণ করা ছবি বা ভিডিও সামনে এনেছে দুর্নীতি, ঘুষ, ক্ষমতার অপব্যবহার কিংবা কোনো গুরুতর অপরাধের প্রমাণ। তাহলে জনস্বার্থে ধারণ করা তথ্য প্রকাশের কি সুযোগ নেই? আইনজীবীদের মতে এখানেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তার উদ্দেশ্য। ভিডিওটি কেন ধারণ করা হয়েছিল, কি প্রমাণ করা হচ্ছে, বিষয়টি কি জনস্বার্থে সম্পর্কিত নাকি ব্যক্তিগত ক্ষতি কিংবা হয়রানি ছিল উদ্দেশ্য? এসব বিষয় আদালতের বিবেচনায় আসতে পারে। অর্থাৎ অনুমতি ছাড়া ধারণ করা প্রতিটি ছবি বা ভিডিওকে একইভাবে দেখার সুযোগ নেই। একদিকে ব্যক্তির গোপনীয়তার অধিকার, অন্যদিকে অপরাধের প্রমাণ কিংবা জনস্বার্থ জড়িত। দুই পক্ষের মধ্যে ভারসাম্য নির্ধারণে বিবেচনায় আসতে পারে ভিডিও ধারণের উদ্দেশ্য, প্রকাশের ধরন, জনস্বার্থ, ভুক্তভোগীর ক্ষতি এবং সংশ্লিষ্ট ঘটনার প্রকৃতি। তবে জনস্বার্থের কথা বললেই সবকিছু বৈধ হয়ে যায় না। কেউ যদি মনে করেন তার অনুমতি ছাড়া তার ছবি বা ভিডিও ধারণ করা হয়েছে কিংবা তা প্রকাশের মাধ্যমে তার অধিকার ক্ষুণ্ণ হয়েছে, তিনিও আইনি প্রতিকার চাইতে পারেন। সেক্ষেত্রে আদালত শুনবে দুপক্ষের বক্তব্য, খতিয়ে দেখা হবে কোন ভিডিওটি ধারণ করা হয়েছিল, কেন প্রকাশ করা হয়েছে, এর মাধ্যমে কারো ক্ষতি হয়েছে কিনা এবং সত্যি সেখানে জনস্বার্থ জড়িত ছিল কিনা। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ছবি বা ভিডিও হাতে আসা মানেই সেটি শেয়ার করার অধিকার পাওয়া নয়। কারো ব্যক্তিগত মুহূর্ত আপনার বিনোদন হতে পারে না। আবার কোনো অপরাধের প্রমাণও শুধু ব্যক্তিগত বলে চেপে রাখার বিষয় নয়। সীমারেখাটি নির্ধারণ করবে উদ্দেশ্য, প্রেক্ষাপট, জনস্বার্থ এবং আইন। একটি ছবি তুলতে সময় লাগে কয়েক সেকেন্ড, একটি ভিডিও ছড়িয়ে দিতে লাগে মাত্র একটি ক্লিক।
কিন্তু সেই এক ক্লিকের প্রভাব কারো জীবনে তৈরি করতে পারে দীর্ঘস্থায়ী ক্ষত। তাই প্রশ্ন শুধু ছবিটি কে তুলেছে, প্রশ্ন আরো বড়, কেন তুলেছে, কেন ছড়িয়েছে, আর তার পেছনে ছিল জনস্বার্থ নাকি অপরাধের উদ্দেশ্য। প্রযুক্তির যুগে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার লড়াই এখন শুধু ব্যক্তিগত নয়, আইন, সমাজ এবং আমাদের প্রত্যেকের দায়িত্ব। তাকিব হাসান, নাগরিক প্রতিদিন।